মুশফিক ভাই কেমন আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মেহেদি ভাই কেমন আছেন? ভালো আছি ভাই আমি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাসান ভাই কেমন আছেন? হাসান আলী, শুনতে পাচ্ছেন? আমরা একটু অপেক্ষা করি, বাকি যারা আছেন তারা যুক্ত হোক, তারপরে আমরা ক্লাস শুরু করব। এর মাঝে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করবেন। ডিপয় কেমন আছো ভাই? জি স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাবিনা কেমন আছেন? আলামিন ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সাবিনা শুনতে পাচ্ছেন? শামীম ভাই কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। আমি খুবই সরি, কালকে ক্লাস করতে করতে নেট এত বেশি ঝামেলা করছিল, ও আচ্ছা আচ্ছা। বাফারিং হতে হতে আর কোনো, যার ফলে আমাকে ক্লাস থেকে লিভ নিতে হচ্ছে। আগামীতে একটা বিষয় বলে। আচ্ছা, যতটুকু করতে পারেন না ওইটা আপনি রেকর্ড ক্লাসটা করে নিন। তানহা কেমন আছেন? হ্যাঁ অবশ্যই। জি। সৈকত ভাই কেমন আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। গ্রুপে একটু কেউ একটু এসএমএস করেন। বিথি কেমন আসসালামু আছেন? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাবিনা? জি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বিথি আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা 2 মিনিট পরে ক্লাস শুরু করব। এই 2 মিনিটের মধ্যে বাকি যারা যুক্ত হবে তাদের নিয়েই ক্লাস শুরু করব। গ্রুপে একজন একটু এসএমএস করেন, যে কোনো একজন একটু গ্রুপে এসএমএস করেন, দ্রুত যুক্ত হওয়ার জন্য এসএমএস করেন। মেসেঞ্জার গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ দুইটাতে এসএমএস করেন। এখানে বললে তো হবে না। তোর ভাই, জি জি জি। ভাই আমি একটা বিষয় একটু মানে জানার জন্য প্রশ্ন শিওর করতেছি। শিওর। আমার না ওই যে রেজিস্ট্রেশন কার্ড, হ্যাঁ, রেজিস্ট্রেশন কার্ডের আমি যে পরীক্ষা দিয়েছিলাম ওইটার মূল কপিটা আমি আর খুঁজে পাচ্ছি না। সম্ভবত আমি কোথাও হয়তো ফটোকপি করতে গেছি, হারায় জি জি টারাই জি। ফেলছি। এখন এটা কি কোনোভাবে উদ্ধার করা সম্ভব? অবশ্যই যাবে। আপনার মোবাইল নাম্বার আছে না, যে মোবাইল দিয়ে আবেদন করেছিলেন? হ্যাঁ। ওই মোবাইল নাম্বার দিবেন, আর পাসওয়ার্ড যদি মনে থাকে পাসওয়ার্ড দিবেন। দ্যাটস এনাফ, ঠিক আছে? আইডি আর পাসওয়ার্ডটা পাসওয়ার্ড তো অথবা মনে নাই। ওইগুলো না থাকলেও শুধুমাত্র মোবাইল নাম্বারটা দিবেন। আমি এটা বের করে আপনাকে দিয়ে দেবো আমি।
আচ্ছা আচ্ছা, তাহলে মোবাইল নাম্বার দিলে কি ওটা উদ্ধার করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আচ্ছা, তাহলে আমি কি কোনোভাবে আপনার কাছ থেকে হেল্প পেতে পারি, বা আমি কি করতে পারি এটার জন্য বলুন তো? অবশ্যই আপনি আমাকে আগামী সোমবারে আমাকে নক করবেন। আচ্ছা জি আচ্ছা, জি। ঠিক আছে, আমি আমার রেজিস্ট্রেশন নাম্বার যেটা ওইটাও প্রয়োজনে পাঠাবো। আচ্ছা ঠিক আছে। তাহলে সাবিনা, বলুন। আপনি একটু গ্রুপ এসএমএস করেন তো, মেসেঞ্জার গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ এসএমএস করেন। সাবিনা, সাবিনা খান। আমি তো একটা আমি তো একটা নক করলাম এখানে। আপনি আমাদের এখানে নক করেছেন, আমাদের গ্রুপে নক করেন নাই। এটা কোনটা? ও আচ্ছা আচ্ছা, দেখি 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 ওখানে পাওয়া যায় কিনা। যাদের ভিডিও অন করা পসিবল তারা ভিডিও অন করবেন, ঠিক আছে? হাই, হ্যালো ভাই, কেমন আছেন? কেমন আছেন? আলামিন ভাই মিউট করে কথা বলছে। শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, এখন শামীম ভাই কি ঢাকায় থাকেন নাকি? হ্যাঁ, আমি তো ঢাকায়, কোন এলাকা? বনশ্রী। ও, বনশ্রী। আমার বাসা বনশ্রী। ও, আপনি? আমি এটা ওই যে ইসিবি চত্বর মাটিকাটা বলে আর কি, অথবা ক্যান্টনমেন্ট। ও, ওইটা ওই যে মিরপুরের ওই সাইডটা না? হ্যাঁ, মিরপুর ক্যান্টনমেন্ট এলাকা আর কি, সিএমএস বা ক্যান্টনমেন্ট এলাকা ওদিকে বলে। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, যাক, তাহলে তো খুবই ভালো। পড়াশোনার কি অবস্থা? পড়াশোনা তো আমি আসলে সবই পড়ি, কিন্তু সরাসরি মুখস্থটা করি না, আমার একটু বদ অভ্যাস। এইটা তো সবই একই অবস্থা কিন্তু। মানে পড়ি তো অনেক কিছু, কিন্তু মাথায় তো কিছু থাকে না। এই যে এমন একটা ঝামেলায় পড়ে যাচ্ছি। প্রতিদিন তো কম করে হলো 2-2.5 ঘন্টা তো, মানে এটা মিনিমাম পড়ি, কিন্তু মাথার মধ্যে থাকে না। যা পড়ি সব পড়ি, যা পড়ি সব পড়ি। ওই প্রচুর এবার ইয়ে করতে হবে। হ্যাঁ, এখন তো যে পরিস্থিতি, তাছাড়া তো উপায় নাই। আপনার অফিস তো ওইদিকে? জি। আপনার অফিস কি মিরপুরের দিকে? না না, অফিস ভিতরে, আমার বাসার সাথেই অফিস। ও হাইটা গেলে আচ্ছা, 3-4 মিনিট লাগে। ও, অফিসের সাথেই বাসা। না, আচ্ছা, আমারও তাই। আমাদের আমরা আমার শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাস শুরু করি, ঠিক আছে? আমি তো শিক্ষা প্রতিষ্ঠান আছে। শামীম ভাই, আলামিন ভাই, ইনশাল্লাহ সবাই একসাথে হ্যাঁ একদিন বসে আড্ডা দিব, চা খাবো। আমরা এখন ক্লাস শুরু করি। পড়ালেখা করতে হবে, সময় খুবই কম। মুন্নি ভালো আছেন? মুন্নি ভালো আছেন? আসসালামু আলাইকুম ভাইয়া, জি আছি ভালোই। যাক, মাশাল্লাহ। ইলিয়াস ভাই আমাদের মাঝে নতুন যুক্ত হয়েছে, আশা করি ভাই ক্লাস মনোযোগ সহকারে করবেন এবং বোঝার চেষ্টা করবেন। আর কোথাও বুঝতে অসুবিধা হইলে আমাকে প্রশ্ন করবেন, যে কোনো প্রশ্ন। ইলিয়াস ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। ইনশাল্লাহ। শুনতে পাচ্ছেন? জি, শুনতে শুনতে পাচ্ছি। পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা ক্লাস শুরু করি। আমরা কথা এবং অন্যান্য বিষয়গুলো আমরা পরে আবার আলোচনা করব। আপনারা খুব মনোযোগ সহকারে ক্লাস করবেন। কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে প্রশ্ন করবেন, যে কোনো ধরনের প্রশ্ন আইন রিলেটেড। গতদিন আমরা 85 ধারা পর্যন্ত পড়িয়েছিলাম, 76 ধারা থেকে 85 ধারা পর্যন্ত। এখন এই 76 ধারা থেকে 85 ধারা পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে? কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে, কোনো ধারা যদি বুঝতে অসুবিধা হয়,
বা আপনারা গতকাল থেকে আজ পর্যন্ত পড়েছেন কিন্তু বুঝতে পারেন নাই, এরকমের কোনো ধারা থাকলে আমাকে প্রশ্ন করেন, আমি বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, যেহেতু কোনো প্রশ্ন নাই, আমি আশা করতেছি যে আমরা পরবর্তী ক্লাস স্টার্ট করি। আমরা আজকে 96 ধারা থেকে আমরা শুরু করব। এই আপনার সাধারণ ব্যতিক্রমের 96 ধারা থেকে 106 ধারা খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে আপনার ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার। কতকগুলো ক্ষেত্রে আমরা ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করব, সেই অধিকার প্রয়োগ করে কোনো ব্যক্তিকে হত্যা করব, কিন্তু আমাদের কি হবে না, কোনো শাস্তি হবে না। দেখেন 96 ধারাতে বলতেছে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকৃত কোনো কার্য বা বিষয়সমূহ। এখন 96 ধারাটা শুধুমাত্র টাইটেলটা পড়বেন, আর ভিতর একটা লাইন বলা হচ্ছে যে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকৃত বা প্রয়োগকালে কোনো কার্য কি হবে না, অপরাধ হিসাবে গণ্য হইবে না। তাহলে 96 ধারা থেকে আমরা কিন্তু এমসিকিউ পড়ার মতো বা আসার মতো শুধুমাত্র একটা জিনিসই পাচ্ছি, যে শুধুমাত্র টাইটেলটা। এই টাইটেলের বাইরে 96 ধারা থেকে আর কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নাই। তাহলে আমরা এটা বুঝলাম। আমরা 96 ধারাতে চলে যাব, 97 ধারাতে। এখন 97 ধারাতে বলতেছে দেহ এবং সম্পত্তি রক্ষার জন্য বা রক্ষার ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। এই ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার দুইটা ক্ষেত্রে প্রয়োগ করা যায়। একটা হচ্ছে কোনো ব্যক্তির দেহ রক্ষা করার জন্য, আর 2 নম্বর পয়েন্ট হচ্ছে কোনো ব্যক্তির সম্পত্তি রক্ষা করার জন্য ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায়। এখন আমরা এই যে দুইটা গ্রাউন্ডস আমরা যেগুলো আমরা পাইলাম, এখন যদি আপনাদের প্রশ্ন আসে পরীক্ষাতে কয়টা ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায়, 1 নম্বরটা হচ্ছে দেহ রক্ষার ক্ষেত্রে, আর 2 নম্বরটা হচ্ছে আপনার সম্পত্তি রক্ষার ক্ষেত্রে। এখন এখানে কোন ধরনের সম্পত্তি রক্ষার ক্ষেত্রে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার ব্যবহার করা যায়, এটা কি স্থাবর সম্পত্তি নাকি অস্থাবর সম্পত্তি? এটা আপনার স্থাবর সম্পত্তি এবং অস্থাবর সম্পত্তি উভয়ই রক্ষা করার জন্য কি করা যায়, ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার ব্যবহার করা যায়। ঠিক আছে, তাহলে 97 ধারা থেকে আমরা কি কি পাইলাম, কেউ একজন একটু সারমর্ম বলেন, কে বুঝেছেন? ব্রিফ করেন, আমাকে পড়ান একটু। দেহ এবং সম্পত্তি রক্ষায় আত্মরক্ষার অধিকারের প্রয়োগ। এখানে আমরা হচ্ছে দুইটা বিষয়, ব্যক্তিগত আত্মরক্ষা দুইটা বিষয়, একটা হচ্ছে নিজের দেহ এবং আমাদের সম্পত্তি রক্ষা। এবং সম্পত্তি বলতে দুইটাকে একটা স্থাবর সম্পত্তি আর একটা হচ্ছে অস্থাবর সম্পত্তি। ঠিক আছে, আমাদের 97 এখন যদি পরীক্ষাতে আপনাদের প্রশ্ন আসে কোন কোন ক্ষেত্রে আপনার ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করা যায়, এটা কোথায় বলা আছে, বা এই প্রশ্নটাই শুধু আসে, তাহলে আপনারা কি করবেন, এই 97 ধারাটা নিয়ে আসবেন, নিয়ে এসে উত্তর করবেন। এটা আপনার লিখিততে আসতে পারে এবং পিলিতে আসতে পারে। সো 97 ধারাটা আপনার লিখিতর 2-3 নাম্বারের জন্য গুরুত্বপূর্ণ, আর এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। এইবার আমি চলে যাব, এখানে আরেকটা প্রশ্ন আছে জানেন, এখানে তো অন্যের দেহ অন্যের সম্পত্তির কথাও বলছে। জি জি জি, বিষয়টা হচ্ছে যে
এই আত্মরক্ষার অধিকার প্রয়োগ শুধুমাত্র নিজের ক্ষেত্রে প্রয়োগ করা যায় এরকমের না, অন্যের ক্ষেত্রেও প্রয়োগ করা যায়। অন্যের ক্ষেত্রে, অন্যের দেহ, অন্যের সম্পত্তি রক্ষার ক্ষেত্রেও এই ব্যক্তিগত অধিকার প্রতিরক্ষার ক্ষেত্রে ব্যবহার করা যায়। ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় নিজের এবং অন্যের দেহ এবং সম্পত্তি। আচ্ছা, এবার আমি 98 ধারাতে চলে যাচ্ছি। 98 ধারাতে বলতেছে যে অসুস্থ মনা ব্যক্তির বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগ, মানে পাগল কোনো ব্যক্তি বা শিশু যারা আপনার ম্যাচিউর্ড না, যারা পাগল, আনসাউন্ড মাইন্ড, ইনসান, ইডিওসি, এই ধরনের কোনো ব্যক্তি, তাদের বিরুদ্ধে আপনার আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় কি না, এই ধরনের যদি কোনো প্রশ্ন যদি পরীক্ষাতে আসে, যেমন ধরেন পরীক্ষাতে প্রশ্ন আসলে এরকমের যে একজন ক নামের এক পাগল ব্যক্তি গ নামের এক ব্যক্তিকে কি করছে, আঘাত করার চেষ্টা করছে বাঁশ দিয়ে। এখন পরবর্তীতে সে তার জীবন রক্ষার্থে, তার জীবন বাঁচানোর ক্ষেত্রে সে ওই পাগলকে প্রতিহত করতে পারবে কি না। এই ক্ষেত্রে আপনারা দেখেন যে এই পাগল কোনো ব্যক্তি বা যে ব্যক্তি অসুস্থ, এই অসুস্থ মনা বলতে বোঝাচ্ছে কিন্তু পাগল, পাগল কোনো ব্যক্তি, সেই ব্যক্তি যদি আপনার কোনো কার্য করে থাকে যেটা আপনার অন্য কোনো ব্যক্তির ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগ করার জন্য যথেষ্ট কারণ হয়ে যায়, তখন তাদের বিরুদ্ধেও কি করা যাবে, আপনার এই ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। এখন ধরেন এই যে শামীম ভাই আছে, শামীম ভাই রাস্তাতে যাচ্ছে, এখন এই আপনাদের মেহেদি ভাই ধরেন আসলে সে একটু আনসাউন্ড মাইন্ডেড, সে আপনার পরবর্তীতে শামীম ভাইয়ের উপর আক্রমণ করছে, আক্রমণ করলে শামীম ভাই তাকে, এই শামীম ভাইয়ের জীবন রক্ষার জন্য তাকে কি করতে পারবে, প্রতিহত করতে পারবে। এইটাই বলা হচ্ছে যে আপনার 98 ধারা। এখন যদি পরীক্ষাতে প্রশ্ন আসে পাগল ব্যক্তির বিরুদ্ধে কি আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যায় কি না, এখন আমরা জানি সাধারণত যে পাগল কোনো ব্যক্তির কোনো কার্য অপরাধ হিসাবে গণ্য হয় না, পাগল কোনো ব্যক্তির কোনো কার্য সাধারণত অপরাধ হিসাবে গণ্য হয় না। কিন্তু এক্ষেত্রে আপনার যেই পাগল ব্যক্তি যখন তার জীবনের হুমকি হয়ে দাঁড়ায়, যখন অপোজিট পার্সনের জীবন নাশের আপনার আশঙ্কা থাকে, সেইগুলো ক্ষেত্রে এবং অন্যান্য কতকগুলো ক্ষেত্রে কি করতে পারবে, ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার এই পাগলের বিরুদ্ধে কি করা যাবে, ব্যবহার করা যাবে। এখন এইটা হচ্ছে আপনার 98 ধারা। এখান থেকে আপনারা কি পড়বেন পিলির জন্য, যে এই অসুস্থ মনা ব্যক্তির বিরুদ্ধে আত্মরক্ষার অধিকার প্রয়োগের কথা কত ধারাতে বলা হয়েছে, 98 ধারাতে বলা হয়েছে। ঠিক আছে, আর প্রয়োগ করা যাবে, প্রয়োগ করা যাবে, এটুকু আপনারা শুধু মনে রাখবেন। এটুকু মনে রাখলে আপনারা এই ধারা থেকে যে প্রশ্ন আসুক উত্তর করতে পারবেন। এখন আমি চলে যাব 99 ধারাতে। যে যে ক্ষেত্রে আপনি ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না, যে যে ক্ষেত্রে আপনি ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না, এইটা বলা হচ্ছে আপনার 99 ধারাতে। 99 ধারাতে বলা হচ্ছে যে 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 ক্ষেত্রে আপনার ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। ঠিক আছে, এখানে 4টা ক্ষেত্রে কি আছে যে ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। 1 নম্বরটা দেখেন, কোনো সরকারি কর্মচারী এমন কার্য বা সূক্ষ্মভাবে বা সূক্ষ্ম বিচারে আইনসম্মত নয় কিন্তু যুক্তিসঙ্গতভাবে মৃত্যু এবং গুরুতর আঘাতের সৃষ্টি করে না, মানে সরকারি কোনো কর্মচারীর এরকমের কোনো কার্য যেইটা একজন ব্যক্তির মৃত্যু সংঘটনের বা গুরুতর আঘাতের কোনো সম্ভাবনা যে ক্ষেত্রে থাকে না, তাহলে মৃত্যু এবং গুরুতর আঘাতের সম্ভাবনা যদি না থাকে, এই ক্ষেত্রে ওই কাজটা যদি সরকারি কোনো কর্মচারী করে থাকে,
তাহলে কি করা যাবে না, ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। তাহলে আমরা 1 নম্বর পয়েন্টটা পেয়ে গেলাম। 2 নম্বর পয়েন্টটা হচ্ছে যে এই সরকারি কর্মকর্তার কর্তৃক, সরকারি কর্মচারী কর্তৃক নির্দেশপ্রাপ্ত হয়ে কোনো ব্যক্তি কর্তৃক কোনো ব্যক্তির কাজ যা সূক্ষ্ম বিচারে আইনসম্মত নয় কিন্তু মৃত্যু এবং গুরুতর আঘাতের কোনো আশঙ্কা থাকে না এই ক্ষেত্রে। তাহলে আমরা 1 নম্বর পয়েন্ট পাইলাম যে সরাসরি সরকারি কর্মকর্তা বা কর্মচারী কর্তৃক এরকমের কার্য যেইটা আপনার অন্য ব্যক্তির মৃত্যু এবং গুরুতর আঘাতের কোনো সম্ভাবনা সৃষ্টি করে না। আর 2 নম্বর পয়েন্টটা ওই সরকারি কর্মচারী কর্মকর্তার নির্দেশে সংগঠিত কোনো কাজ। তাহলে আমরা যদি 1 নম্বর পয়েন্টটা যদি পারি তাহলে আমরা 2 নম্বর পয়েন্টটা আমরা কি করতে পারবো, ইজিলি আমরা মার্ক আউট করতে পারবো। সেক্ষেত্রে এই 2 নম্বর পয়েন্ট আর 1 নম্বর পয়েন্ট, আপনারা 1 নম্বর পয়েন্টটা ভালো করে পড়বেন আর 2 নম্বর পয়েন্টে যাবেন কি যে ওই সরকারি কর্মচারী নির্দেশে সংগঠিত যদি মানে কোনো কার্য একদম সেম ওয়েতে মানে 1 নম্বর পয়েন্ট অনুযায়ী যদি করে তাহলে সেক্ষেত্রে কি করা যাবে না, ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। 3 নম্বরে আমরা চলে যাচ্ছি। 3 নম্বরে বলতে যে ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা পাওয়ার যথেষ্ট সুযোগ থাকে। ধরেন এই তানহাকে আর মুন্নিকে আপনার কিডন্যাপ করেছে, কিডন্যাপ করে এক রুমের মধ্যে 5 দিন যাবত আপনার আটক করে রাখছে। এখন এই মুন্নির কাছে আর এই তানহার কাছে মোবাইল আছে। এখন যখন তাদের কাছে মোবাইল আছে, তারা যখন ওই গভীর রাতে যখন কেউ থাকছে না তখন কিন্তু আপনার এই 999-এ ফোন দিয়ে পুলিশকে ঘটনাটা ইনফর্ম করতে পারবে। তো যখন এই ধরনের সহায়তার সুযোগ থাকে, যতক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর তাদের সহায়তা পাওয়ার সুযোগ থাকে ততক্ষণ পর্যন্ত আপনি ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না। ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না। কত সময় পর্যন্ত পারবেন না? যত সময় পর্যন্ত আপনার এই আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা পাওয়ার সুযোগ থাকে। 3 নম্বরটা চলে গেল। 4 নম্বরে আমি চলে যাব। এখন প্রতিরক্ষার জন্য যতটুকু আপনার আঘাত করা প্রয়োজন তার থেকে অধিক আঘাত করা যাবে না। যেমন ধরেন এই যে ইলিয়াস ভাই আমাদের মাঝে নতুন আসছে আজকে, আমি তাকে দিয়ে একটা উদাহরণ দিচ্ছি। ধরেন ইলিয়াস ভাই মানে মোটামুটি সহজ সরল মানুষ, এলাকায় সাধারণভাবে জীবনযাপন করেন। তো এই যে আপনার মুশফিক ভাই আর মেহেদি ভাই দুইজন প্ল্যান করে বা এমনিতেই আর কি আপনার গল্পের ছলে বা এই হাসি ঠাট্টা করতে করতে পরবর্তীতে দুইজনই আপনার প্রভোকেটেড হয়ে যায়, মানে উত্তেজিত হয়ে আপনার এই ইলিয়াস ভাইকে মারার জন্য একটা বাঁশ নিয়ে ধাপিত হইতে থাকে, মানে সামনে আগাইতে থাকে। পরবর্তীতে ইলিয়াস ভাই কি করছে, ইলিয়াস ভাইয়ের কোমরে একটা গুলি ছিল, মানে পিস্তল ছিল, পিস্তল দিয়ে এই মুশফিক আর মেহেদিরে গুলি করে মেরে ফেলাইছে। ঠিক আছে, বাঁশ নিয়ে তাকে আঘাত করার জন্য সামনে আগাইছে আর ইলিয়াস ভাই কি করছে, গুলি দিয়ে এই মেহেদি আর মুশফিকরে মেরে ফেলাইছে। এখন মূল পয়েন্ট হচ্ছে যে একজন ব্যক্তিকে প্রতিহত করার জন্য যতটুকু আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা প্রয়োজন তার থেকে অধিক পরিমাণে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। এখানে ইলিয়াস ভাই তার এই যে আপনার মেহেদি আর মুশফিককে প্রতিহত করার জন্য যতটুকু আত্মরক্ষার অধিকার প্রয়োগ করার তার অধিকার ছিল তার থেকে অধিক আত্মরক্ষার অধিকার প্রয়োগ করেছে। সেক্ষেত্রে এই ইলিয়াস ভাইয়ের কার্যক্রমটা কি হবে না, সাধারণ ব্যতিক্রমের মধ্যে পড়বে না। আচ্ছা, আমরা দেখতেছি মানে কিছু কিছু মানে বারবার লিভ নিচ্ছে, আবার ক্লাসে জয়েন করতেছে, আবার লিভ নিচ্ছে, আবার জয়েন করতেছে। আপনারা একদম ক্লাসে খুব স্থির এবং মনোযোগ সহকারে স্টে করেন, ঠিক আছে? হ্যাঁ,
এই যে 4 নম্বর পয়েন্ট আমি যেটা বললাম যে যতটুকু আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা প্রয়োজন তার থেকে অধিক আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। একজন ব্যক্তি আপনাকে কিল মারতে গেলে আপনি তারা ছুরি দিয়ে একদম বুকে মারলেন আঘাত, এই ধরনের আত্মরক্ষা আপনি প্রয়োগ করতে পারবেন না, এটাকে আত্মরক্ষা বলা যায় না। ঠিক আছে, এটাকে আত্মরক্ষা বলা যাবে না, কারণ এখানে তার প্রতিহত করার জন্য যতটুকু অধিকার ছিল তার থেকে বেশি আপনার শক্তি প্রয়োগ করা হয়েছে। আশা করি 4 নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছেন। এবার আমি এই 4 নম্বর পয়েন্টগুলো আমি আবার নোট আউট করছি, আপনারা ক্লাসে মনোযোগী হবেন। ক্লাসে আমরা আমাদের যে পড়া আছে ক্লাসে আমরা শেষ করে দিব এবং মুখস্থ হয়ে যাবে আপনাদের। 1 নম্বর পয়েন্ট হচ্ছে সরকারি কর্মচারী কর্তৃক এরকমের কোনো কার্য যেটা আইনসম্মত নয় কিন্তু যুক্তিসঙ্গতভাবে মৃত্যু এবং গুরুতর আঘাতের কোনো আশঙ্কা থাকে না, সেক্ষেত্রে কি করা যাবে না, ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে না। 2 নম্বর হচ্ছে ওই সরকারি কর্মচারী কর্মকর্তার নির্দেশে সংগঠিত কোনো কার্য যেটা আপনার আইনসম্মত নয় কিন্তু মৃত্যু এবং গুরুতর আঘাতের সম্ভাবনা ক্রিয়েট করে না। 3 নম্বরটা হচ্ছে যেখানে আপনার আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা পাওয়ার যথেষ্ট পরিমাণে সুযোগ আছে তখন আপনি ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না। 4 নম্বরটা হচ্ছে যে আপনার ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে যতটুকু অধিকার প্রয়োগ করা প্রয়োজন তার থেকে অধিক পরিমাণে আপনি কি করতে পারবেন না, ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন না। এই যে আমরা এই 99 ধারাতে আমরা 4টা গ্রাউন্ডস পাইলাম, যে 4টা গ্রাউন্ডস আমরা কি করতে পারবো না, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবো না। এর আবার কিছু ব্যতিক্রম আছে। যদি এই 1 নম্বর পয়েন্টে সে যদি সরকারি কর্মচারী না হয়, এখন ধরেন আপনাদের বাসায় যদি কোনো পুলিশ যদি আপনার রাত 12টার সময় যায় তখন আপনাদের প্রধান কাজ কি হবে, আপনাদের প্রধান কাজ হবে তার আইডি চেক করা, কেন আসছে আপনার বাসায়, কোনো সার্চ ওয়ারেন্ট আছে নাকি অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, বা আপনি কি কোনো আমলযোগ্য অপরাধ করেছেন, এরকম কোনো অপরাধ করেছেন কিনা, আপনার বিরুদ্ধে কি কোনো এফআইআর দায়ের করা হয়েছে কিনা, এগুলো জানার অধিকার আপনার আছে। যখন আপনি এগুলো জানতে চাইবেন, জানতে চাওয়ার পরে পরবর্তীতে দেখা গেল এই পুলিশ হলো ভুয়া পুলিশ, এই পুলিশ হইল ভুয়া পুলিশ, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। আবার এই যে সরকারি কর্মচারীর যে নির্দেশে কার্যক্রমটা করা হয়েছিল 2 নম্বর পয়েন্টে, সেই ক্ষেত্রেও যদি উনি যদি আপনার সরকারি কর্মচারী বলে প্রতীয়মান না হয় এবং তার আইডি কার্ড যদি সে শো না করে এবং সে যদি আপনার সরকারি কর্মচারী হিসাবে গণ্য না হয় তাহলে তার বিরুদ্ধেও কি করা যাবে, ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা যাবে। এখন আমি এই যে 99 ধারা থেকে কারো কোনো প্রশ্ন আছে? জি, আমার একটু প্রশ্ন আছে। যেমন জি। 4 নম্বরটা বলা হয়েছে যে প্রতিরক্ষার জন্য ক্ষতি করা যতটুকু প্রয়োজন তার ক্ষেত্রে বেশি করা যাবে না। কিন্তু এখন দেখা গেল রাগ হোক বা ক্ষোভ হোক তখন তো তার সেন্স থাকে না, সে তার গুড ফেথ আছে ঠিক আছে, আত্মরক্ষা করতে গিয়ে দেখা গেল সে তাকে বেশি ইনজুরি করে ফেলছে, সেক্ষেত্রে কি হবে? এখন একজন ব্যক্তি আপনাকে একটা কিল মারতে গেল আর আপনি তাকে চাকু দিয়ে বুকে আঘাত করলেন এবং সেই ব্যক্তি মারা গেল, আপনি খুবই রাগান্বিত ব্যক্তি। ধরেন ক নামের একজন ব্যক্তি, সে খুবই রাগান্বিত ব্যক্তি, সে তারে একটা কথা বলছে বা একটা আপনার মানে ওই যে ঠ্যাস মারা কথা বলে না গ্রাম্য ভাষায়, মানে ঠ্যাস মারা কথা বলছে, পরে তারা চাকু মারা দিছে। এখন এই যে এই আপনার এই আত্মরক্ষার অধিকার মানে প্রাইভেট ডিফেন্স এর একটা লিমিটেশন আছে, এই লিমিটেশনের বাইরে গিয়ে যদি আপনি কোনো কাজ করেন সেটা ওই ক নামের ব্যক্তির ব্যক্তিগত সমস্যা। এখন সে যদি প্রভোকেটেড হয়, এক্সট্রিম লেভেলের যদি প্রভোকেটেড হয় তাহলে সেটা দায়ভার আইন নেবে না,
আইন তাকে সুরক্ষা দিবে না, সেটা তার ফল্ট, সেটা সেই ব্যক্তির ফল্ট। সেক্ষেত্রে এখন এই যে সে যদি দিবে আপনার না। মারাত্মকভাবে উত্তেজিত হয়ে যায়, উত্তেজিত হয়ে যদি আপনার এই ধরনের কোনো কাজ যে করে, যে উত্তেজিতটা করলো তারও তো একটা লিমিট থাকবে। দেখা গেলে এমন পর্যায়ে গেল যে সে মানে বারবারই তাকে খোঁচাচ্ছে, সেক্ষেত্রে তো সে করতেই পারে। বিষয়টা করতেই হইল আছে, ঠিক আছে। যে এটা তাহলে তো এই প্রভোকেটেড করাটা এবং প্রভোকেটেড হওয়াটা, এইটা হচ্ছে আপনার এই যে ডিফেন্স লয়ার থাকবে, তখন ডিফেন্স লয়ার সাক্ষ্য প্রমাণ দ্বারা পরবর্তীতে এটা প্রমাণ করবেন যে সে কি প্রকৃতপক্ষেই কি এই প্রাইভেট ডিফেন্সের আন্ডারে আসবেন কি আসবেন না। এখন যদি সে যতই সে প্রভোকেটেড করুক না কেন, এখন প্রাইভেট ডিফেন্সকে আপনি মুখের কথার বিরুদ্ধে আপনি প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে পারবেন? পারবেন না। মুখের কথার বিরুদ্ধে আপনি প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে পারবেন না। আপনি প্রাইভেট ডিফেন্স তখনই অ্যাপ্লাই করতে পারবেন যখন আপনার দেহ এবং সম্পত্তি, যখন আপনার দেহ এবং সম্পত্তিতে আক্রমণ হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় বা আক্রমণ করে। একজন আপনাকে গালি দিল আর আপনি তাকে আপনি মানে বাঁশ দিয়ে বাড়ি মারলেন, দ্যাটস নট রাইট ওয়ে টু অ্যাপ্লাই প্রাইভেট ডিফেন্স। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। দেহ এবং মনকেই করতেছে, আঘাত করতেছে, দেহ সেক্ষেত্রে এখানে দেখা মন গেল না, তাকে তো নট মাইন্ড, দেহ এবং সম্পত্তি, দেহ এবং সম্পত্তি। ওকে, এবার আমি চলে যাব 100 ধারাতে। সাবিনা, আপনি ক্লিয়ার হয়েছেন? জি জি বুঝতে পারছি। ঠিক আছে। একশো ধারাতে চলে যাব। 100 ধারাতে দেখেন, ব্যক্তিগত দেহ রক্ষার ক্ষেত্রে মৃত্যু ঘটানো, ব্যক্তিগত দেহ রক্ষার ক্ষেত্রে মৃত্যু ঘটানো। এই ব্যক্তিগত দেহ রক্ষার ক্ষেত্রে আপনি 6টা ক্ষেত্রে কি করতে পারবেন? মৃত্যু ঘটাইতে পারবেন। এই 6টা ক্ষেত্রে যখন আপনি মৃত্যু ঘটাইতে পারবেন, কোন কোন গ্রাউন্ডসে, সেটা আমি এখন এক এক করে বলবো, আপনারা বোঝার চেষ্টা করবেন। ধরেন এই রকমের কোনো আক্রমণ যেটা আপনার মৃত্যুর সম্ভাবনা থাকে, এরকমের আক্রমণ যে ক্ষেত্রে আপনার মৃত্যুর সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে কি করা যাবে? আপনি অপোজিট ব্যক্তিকে হত্যা করতে পারবেন। 2 নম্বরটা দেখেন, এরকমের আক্রমণ যেটা গুরুতর আঘাতের আশঙ্কা সৃষ্টি করে। 8 প্রকারের আঘাতকে আমরা জানি যে গুরুতর আঘাত, যেমন আপনার চোখ কান নষ্ট করে দেওয়া, হাত কেটে ফেলা দেওয়া, দাঁত আপনার ভেঙে ফেলা, আরও কতকগুলো আঘাত আছে, বা এরকমের আঘাত যেটা আপনার 20 দিন যাবৎ আপনার হাসপাতালে রাখতে হয়। এরকমের আরও কয়েকটা আঘাত আছে, বা মুখমণ্ডলের আপনার বিকৃতি নষ্ট করে দেয় বা মুখমণ্ডল বিকৃতি করে দেয়। এরকমের কতগুলো ক্ষেত্রকে আপনার কতগুলো আঘাতকে গুরুতর আঘাত বলা হয়। তাহলে এরকমের কোনো আক্রমণ করা যেটা আপনার গুরুতর আঘাত বলে বিবেচিত হয়, তখন আপনি অপোজিট পার্সনকে আপনি কি করতে পারবেন? হত্যা করতে পারবেন। এইবার 3 নাম্বারটাতে চলে যাব, যে কোনো মেয়েকে আপনার রেপ করার আশঙ্কা যদি হয়, সেই ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? অন্য কোনো ব্যক্তিকে আপনি, যে ব্যক্তি আপনার রেপ করার চেষ্টা করেছে, তাকে আপনি কি করতে পারবেন? হত্যা করতে পারবেন। এক্ষেত্রে মেয়েদেরকে অডেল পরিমাণে আপনার সুরক্ষা দেওয়া হয়েছে এবং এটা দরকারও। সেক্ষেত্রে আপনি এটা করতে পারবেন, হত্যা করতে পারবেন। তারপর দেখেন, অপহরণের চেষ্টার বিরুদ্ধে বা মনুষ্যহরণ, যদি কোনো ব্যক্তিকে অপহরণ করে বা অপহরণ করা বা মনুষ্যহরণের চেষ্টা করে, যে ক্ষেত্রে আপনি আইনগত সহায়তা পাওয়ার কোনো সম্ভাবনা নাই, এই 99 ধারার 4 নম্বর পয়েন্ট আর এই 4 নম্বর পয়েন্টকে আপনি কি করবেন? একসাথে মিলাই পড়বেন। অপহরণের চেষ্টার বিরুদ্ধে বা মনুষ্যহরণ
ঠিক আছে, এটা হলো কিডন্যাপিং আর একটা হলো অ্যাবডাকশন। হ্যাঁ, ধরেন এই অপহরণের চেষ্টা এবং মনুষ্যহরণের ক্ষেত্রে যখন আপনি আইনগত সহায়তা পাওয়ার কোনো সম্ভাবনা আপনার থাকবে না, তখন আপনি কি করতে পারবেন? ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে পারবেন। তারপরে 5 নাম্বারটা দেখেন, অকৃত্রিম কাম লালসা। এই অকৃত্রিম কাম লালসার ক্ষেত্রে আপনি কি করতে পারবেন? কোনো ব্যক্তিকে হত্যা করতে পারবেন। এটা আপনার যেমন সমকামিতা, ঠিক আছে। এই ক্ষেত্রে যদি কেউ আপনার মানে সমকামিতার জন্য অ্যাটেম্প্ট নেয় বা চেষ্টা করে বা ফোর্স করে, সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন বলতে অপোজিট পার্সনকে আপনি হত্যা করতে পারবেন। এমন নাটক যেখান থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা পাওয়ার কোনো সুযোগ নাই। যেমন ধরেন গত 3 মাস আগে আমার কাছে একটা মামলা আসছিল। মামলাটা ছিল এরকমের, মিয়ানমারের আর থাইল্যান্ড বর্ডার, মিয়ানমারের বর্ডার এর মাঝে একটা জঙ্গল আছে। জঙ্গলে এই বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে, পাকিস্তান থেকে আপনার মানুষ নিয়ে যায়। মানুষ নিয়ে আপনার গুড ইন্টেনশনে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে তার পরবর্তীতে তাদেরকে আপনার ওই যে মায়ানমার বর্ডার, থাইল্যান্ড বর্ডার এদের মাঝামাঝি যে একটা জঙ্গল আছে, ওখানে আটক করে রেখে তাদের দিয়ে বিভিন্ন রকমের আপনার স্ক্যাম টাইপের কাজ করায়, অনলাইন রিলেটেড এবং অন্যান্য অপরাধমূলক কাজ করায় তাদের দিয়ে। পরবর্তীতে বাংলাদেশের এরকমের প্রায় 10 জন মতো ছিল। আমারই ইউনিভার্সিটির এক ছোট ভাইয়ের কাজিন ছিল, সে আমাকে পরবর্তীতে ইনফর্ম করলো। পরে এটাকে আমি ভালো করে একটা পিটিশন লিখলাম। পিটিশন লিখে এবং একটা ড্রাফট করে আমি এম্বাসিতে, বাংলাদেশ এম্বাসি, মায়ানমার এম্বাসি, থাইল্যান্ড এম্বাসি এইগুলোতে এবং বাংলাদেশ ফরেন মিনিস্ট্রি এইগুলোতে পাঠানোর জন্য আমি সুন্দর করে লিখে দিলাম। পরবর্তীতে তারা এটা পাঠিয়েছে। ঠিক আছে। তো এখন ধরেন যারা আপনার এই যে মায়ানমার বর্ডার এবং থাইল্যান্ড বর্ডারের মধ্যবর্তী